স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। ৭৫ আগস্ট সপরিবারে নিহত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শোকাবহ পরিবেশে রাষ্ট্রের স্থপতিকে আজ স্মরণ করলো দেশ। এসব নিয়ে আজকের আলোচনা। ১৫ আগস্ট কথা বলতে এখন স্টুডিওতে আছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মহসহ আরেফিন সিদ্দিক। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট আনিসুল হক, আজ প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন রক্তচক্ষু উপেক্ষা করে আদালত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দিয়েছিল। এ থেকে আমরা কি বার্তা নিচ্ছি এই বিচারে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে, স্পেশাল পিপি হিসাবে আপনার রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের? আমি ঠিক এই ব্যাপারটা বুঝি নাই। আই থিঙ্ক এই কথাটা আউট অফ কনটেক্সট নেওয়া হয়েছে কিনা। তার কারণ হচ্ছে যে দেখেন, 1996 এর 2রা অক্টোবরের আগে কিন্তু বঙ্গবন্ধু হত্যা মামলার বিষয়ে, বঙ্গবন্ধু হত্যার বিষয়ে কোনো মামলা হয় নাই। 2রা অক্টোবর 1996 সালে বঙ্গবন্ধু হত্যা মামলা রুজু হয়েছে এবং সেটা রুজু হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রথমবারের মতন যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন 24শে জুন 1996 সালে। তারপরেই এই মামলাটা রুজু করা হয়। তো রক্তচক্ষু কার কি এটা তো আমি বুঝলাম না। সেই জন্য বলছি যে আউট অফ কনটেক্সট নেওয়া হয়েছে কিনা, উনি কি বলতে চেয়েছিলেন, কি বলা হয়েছে এর আগে পরের ঘটনাটা আমি ঠিক জানি না, আমি শুনি নাই, সেই জন্য আমি বলতে পারবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি বোধহয় যদি উনি আমি এইটুকু শুনেছি যে উনি কাজী গোলাম রসুল সাহেবের কথা দিয়েই শেষ করেছেন। যদি আমার মনে হয় যে উনি যদি এটাকে আরো প্রসারিত করতেন তাহলে হয়তো এই কথাটা কনটেক্সটটা ঠিক হতো। তার কারণ হচ্ছে এই যে দেখেন 2001 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের সরকার হিসাবে বাংলাদেশ চালাচ্ছিলেন, তখনও কিন্তু আমরা দেখেছি কি, আমি তো এটার ভুক্তভোগী, তো যে 7 জন বিচারপতি আপনার এই মামলায় বিব্রত বোধ আমরা রিপোর্ট করার জন্য আদালতে ছিলাম প্রতিটি বারই। সেই আপনিও ছিলেন যে প্রতিটি বারই আমরা আশা করেছিলাম যে হয়তো শুনবেন তারা, কিন্তু প্রথম শুরু হলো এপ্রিল মাসের 3 তারিখ বা 4 তারিখ 1999 সাল 2000 সালে আমরা গেলাম, খুব আশা টাশা করে গেলাম আপনার জাস্টিস আমিরুল কবির চৌধুরী এবং জাস্টিস আজিজ সাহেব, জাস্টিস এম এ আজিজ সাহেব কোর্টে যাওয়ার পরে আমরা দেখলাম কতক্ষণ পরে উনি প্রথম দিন শুনলেন, পরের দিন একদিন গ্যাপ দিলেন, তারপরের দিন গেলাম 4 তারিখ এপ্রিল মাসের, তখন উনি বললেন যে বিব্রত, শুনতে পারবেন না, তিনি বিব্রত বোধ করছেন। তো গেল এটা। তারপরে আমরা দেখেছি যে আরো আমার বিচারপতি এম এম রুহুল আমিনের কথা মনে পড়ছে, এম এম রুহুল আমিন সাহেব। এবং এটাই হচ্ছে আশ্চর্য, সেটা হচ্ছে যে এই পর্যন্ত কিন্তু আপনার কোন বিচার, একটা ডিভিশন বেঞ্চ প্রথম কথা হচ্ছে লিখিতভাবে আপনার দেয় নাই, বিব্রত বোধ করে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে 2 জন একসাথে বিব্রত বোধ করেন নাই, বিচারপতি রুহুল আমিন এবং বিচারপতি এম এ মতিন সাহেব, 2 জনই লিখিতভাবে এম এম রুহুল আমিন এবং বিচারপতি আব্দুল মতিন, কারণ এম এম বলাটা ভালো, কারণ রুহুল আমিন আছেন যিনি শুনেছিলেন, যিনি মামলাটা শুনেছেন এবং রায় দিয়েছেন। তো এই 3 জন। তারপরে আমরা সুপ্রিম কোর্ট অ্যাপেলেট ডিভিশনে শুনলাম যে জাস্টিস এইটা হচ্ছে আপনার আমার যদ্দূর মনে পড়ে হয় 27শে মার্চ অথবা 22শে মার্চ 2001 সাল হয়তো। তো সেইখানে আমরা শুনলাম 2002 সাল, আবু সাইদ খানের কথা বলছেন। হ্যাঁ, জাস্টিস আবু সাইদ খান এবং জাস্টিস কি বলে আপনার উনিও চিফ জাস্টিস হয়েছিলেন, জাস্টিস তাফাজ্জল ইসলাম, মুদাসসির হোসেন, মুদাসসির হোসেন, জি। তারা 2 জন আপনার বিব্রত হয়েছেন। আমি কিন্তু কোনোদিন, প্রথম কথা হচ্ছে যে জাস্টিস মুদাসসির হোসেন সাহেবের কোর্টে এবং জাস্টিস আবু সাইদ খান সাহেবের কোর্টে কোনো দিন এই মামলাটা কিন্তু হাইকোর্টে থাকাকালীন সময় তাদের এই কোর্টে মেনশন পর্যন্ত করা হয় নাই। তো সেহেতু ওনারা কখন
হলেন এটা আমি জানি না, কিন্তু আমাদেরকে তখনকার যে মাননীয় প্রধান বিচারপতি ছিলেন, আমি নিজ কানে শুনেছি, তিনি বলেছেন, বিচারপতি মাহমুদুল আলম চৌধুরী ছিলেন বিচারপতি, আমিও কোর্টে ছিলাম, কিন্তু আমি আবার পরে শুনেছি যে বিচারপতি আবু সাইদ খান বিব্রত হয়েছেন কি হননি সেটিও আসলে ভালো করে জানা যায় না। একটা প্রশ্ন ছিল, আমি সেটা যাচ্ছি না। আমি শুধু এটুকু বলতে পারি যে এই মামলা যদি যেই মাননীয় বিচারপতিদের কথা বলা হচ্ছে সেই মাননীয় বিচারপতিদের যদি কোর্টে না যায়, তাহলে পরে তারা বিব্রত হন কি করে, এটাও আমি দেখি নাই, এটাও আমি জানি না। দেয়ারফর আমার কাছে প্রশ্ন হচ্ছে, এই কোর্টে কোনোদিন মামলা যায় নাই, সেহেতু এই ওনারা বিব্রত হয়েছেন কখন আমি জানি না। আর শেষ বিব্রতটা হয়েছেন যে জাস্টিস রাব্বানি, এমজি রাব্বানি, উনি বিব্রত হলেন এই কথা বলে যে উনি যখন অ্যাপেলেট ডিভিশনে উনি যখন মামলাটা ওনাকে নিয়ে শোনা হচ্ছিল, তখন কি বলে একজন খুনি আসামির আইনজীবী খান সাইফুর রহমান সাহেব বোধহয় একটা পিটিশন দিয়েছিলেন যে উনি মানে জাস্টিস এমজি রাব্বানি এই মামলাটা হাইকোর্ট ডিভিশনে শুনেছিলেন, সেহেতু তিনি এই মামলাটা অ্যাপেলেট ডিভিশনে শুনতে পারেন না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই মামলাটা রাব্বানি সাহেব শোনেন নাই। রাব্বানি সাহেব যেটা করেছেন সেটা হচ্ছে প্রত্যেকটা, এইটা কিন্তু বিচারিক আদালতে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল, আর তার সঙ্গে যারা খুনি আসামি যাদের তারা কিন্তু আপিল করেছিল। আপিলটা অ্যাডমিট করতে হয়, এটা একটা আছে অ্যাডমিশনের জন্য। উনি শুধু আপিলটা অ্যাডমিট করেছিলেন, তার জন্য সেটা কিন্তু মামলা শোনা না। তো সেই কারণে তারপরে এটা হিয়ারিং হলো, আমি শেষ করে নেই, হিয়ারিং হলো, হিয়ারিং হওয়ার পরে কিন্তু অর্ডার দেওয়া হলো যে তাতে উনি শুনতে পারবেন। তারপরে তিনি বললেন আমি বিব্রত, যেহেতু তারা প্রশ্ন তুলেছেন। আনিস ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি একটু এটাও বলেন যে 2001 সালে হাইকোর্টের তৃতীয়, যেহেতু ডিভিশন বেঞ্চ বিভক্ত রায় দিয়েছিলেন, সেজন্য তৃতীয় বিচারক জাস্টিস ফজলুল করিমের কাছে গেল, সেটা মে মাসে তিনি রায়ও দিয়ে দিলেন, সেটা যে সেজন্য আপিলের ডিভিশনে 3 জনকে শুনতে হতো, 3 বিচারককে। সেই 3 বিচারকের দেখা যে আপনারা পাননি 5 বছর, সেটি আপনি যদি একটু বিস্তারিত বলেন। এবং আমরা একটু স্যারকে আবার বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে শুনে আসি, মামলাটি নিয়ে। এবং আমি নিজে, যদি অন্য কেউ হতো তাহলেও আমি একটু ডাউটফুল হইতাম। আমি নিজে আমার প্রয়াত পিতার সামনে জনাব, তখন আইনমন্ত্রী ছিলেন জনাব মওদুদ আহমেদ সাহেব, তাকে আমি টেলিফোনে 27শে মার্চ, আই ক্লিয়ারলি রিমেম্বার, 27শে মার্চে 2002 সালে আমি বলেছিলাম যে সংবিধানে কিন্তু 2 জন অ্যাডিশনাল জাজ অ্যাপেলেট ডিভিশনে দিয়ে এই মামলা শুনানি করা যায়। তা আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আপনি ওটা দেন, আমরা মামলাটা শুনানি করি। তো উনি সেটা, that was in the year 2002, রাইট। আমরা অবশ্য দেখেছি যে পরে ব্যারিস্টার মওদুদ আহমেদ তার বইয়ে স্যার লিখেছেন যে তিনি আসলে অনেক চেষ্টা করেছিলেন মামলাটি শুনতে, কোনো এক কারণে যেন মামলাটি না শোনা হয়নি। আমি প্রফেসর আরফিন সিদ্দিক আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানি যে 15 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বক্তব্য রাখার কথা ছিল, ঘাতকদের কারণে তা আর হয়নি। আপনার এই বিষয়ে, আপনার পুরো বিষয়টি নিয়ে আপনি আমাদের জন্য কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমরা আজকে জাতীয় শোক দিবসে এখানে বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে কথা বলতে এসেছি। আমি জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বিশেষ করে 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধুর সাথে পরিবারের সদস্য সহ আরও যারা হত্যাকাণ্ডের শিকার হলেন, কর্নেল জামিল সহ সবার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আপনি ঠিকই বলেছেন যে 75-এর 15ই আগস্ট সেই তারিখটিতে বঙ্গবন্ধুর অফিসিয়াল যে কর্মসূচি ছিল সেটি ছিল যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেবেন টিএসসি মিলনায়তনে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা তিনি পরিদর্শন করবেন। তারপরে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে যাবেন, সেখানে তদানীন্তন উপাচার্য অধ্যাপক আব্দুল মতিন চৌধুরীর বাসভবনে তিনি চা খাবেন, সিনিয়র শিক্ষকদের সাথে মত বিনিময় করবেন এবং তারপরে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেবেন। এটি ছিল অফিসিয়াল যে কর্মসূচি। আর আমরা সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র ছিলাম। আমার এখনও স্পষ্ট মনে পড়ে যে আমরা 14ই আগস্ট সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে বেরিয়ে যাচ্ছি। কলাভবনের ঠিক প্রধান ফটকের কাছে এসেছি। সেই সময় দেখলাম যে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, যিনি সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন, তিনি
সমাজবিজ্ঞানের দিক থেকে যে করিডোরটা আছে সেই করিডোর দিয়ে তিনিও এগিয়ে আসছেন, তার সাথে তার কিছু সহপাঠী ছিল। তা আমরা বেরিয়ে যাচ্ছি ক্লাস শেষে যে এই আশা নিয়ে যে আর কিছুক্ষণ পরে, অর্থাৎ তখন তো প্রায় সন্ধ্যা 14ই আগস্ট, আর 15ই আগস্ট সকালে তিনি আসবেন, যার কয়েক ঘন্টা পরে আমরা বঙ্গবন্ধুর সান্নিধ্যে কিছু সময় কাটাতে পারবো, বঙ্গবন্ধুকে একদম সামনে থেকে আমরা দেখব, উনি কথা বলবেন। তো এই ধরনের একটা স্বপ্ন, আশা, প্রত্যাশা নিয়ে যাচ্ছি। এবং বেরিয়ে এসেই আমরা যখন কলাভবনের সামনে আসলাম, আমরা দেখি যে আমাদের তদানীন্তন উপাচার্য তিনি কয়েকজন সিনিয়র শিক্ষক সহ ঘুরে ফিরে দেখছেন। আমি ধারণা করি যে প্রস্তুতি সব ঠিকঠাক আছে কিনা সেগুলি হয়তো তিনি দেখছিলেন। তো এইভাবে তো ধরেন 14ই আগস্টে গেল, কিন্তু 14ই আগস্ট এই যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের যে চক্রান্ত ষড়যন্ত্র, সেটি যে বহু আগে থেকে ছিল এবং বহু পর পর্যন্ত এটা হয়েছে সেটা তো বোঝা যায়। যেমন 14ই আগস্টেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো কোনো জায়গায় বোমাবর্ষণের ঘটনা ঘটেছিল। যাই হোক, 14ই আগস্ট সন্ধ্যায় আমরা যখন ফিরে গেলাম আর পরবর্তী দিনের জন্য বসে আছি, ঠিক সেই মুহূর্তে 75-এর 15ই আগস্ট প্রত্যুষে যে খবর পাওয়া গেল যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, রেডিওতে প্রচার করা হচ্ছে, সেটা একেবারে আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল, যে বিশ্বাস করেই যায় না। কিছুক্ষণ আগেও যে বিশ্ববিদ্যালয়ের সাজ রব নিয়ে বসে আছে, সেই বিশ্ববিদ্যালয়ে আজকে যাবেন না উনি, এটি তো অচিন্তনীয়। তো এই ঘটনা ছিল 15ই আগস্ট প্রত্যুষে। আর তারপরের ঘটনা তো আরও ভয়াবহ। আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে সাথে সারা দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে কিভাবে হত্যা করা হলো। যে রেডিওতে বঙ্গবন্ধুর হত্যার ঘোষণা দেওয়া হচ্ছে, সেই রেডিওর নাম রেডিও বাংলাদেশ বেতার থেকে রাতারাতি রেডিও বাংলাদেশে রূপান্তরিত হলো। অতএব বেশি তো খোঁজার প্রয়োজন পড়ে না যে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা কোন লক্ষ্যে এবং উদ্দেশ্যে হত্যা করেছে। এখানে শুধু বঙ্গবন্ধু হত্যা নয়, বঙ্গবন্ধুর হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর সব অবদান অস্বীকার করা এবং স্বাধীন বাংলাদেশের যে চেতনা, বঙ্গবন্ধু চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সেগুলোকে হত্যা করা। তো এই সার্বিক বিষয়গুলো আজকে আমাদের নতুন করে ভাবা প্রয়োজন আছে, এই কারণে যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড একজন রাষ্ট্রপ্রধান, একজন জাতির জনক, তার হত্যাকাণ্ড তো একটা দেশের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। নিরাপত্তা ব্যবস্থা বলে কিছু ছিল বলে মনে হয় না। তো এই পরিস্থিতি যাতে ভবিষ্যতে আমাদের প্রত্যক্ষ করতে না হয়, সেই জন্য বিচারের পাশাপাশি আমি মনে করি এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড 15ই আগস্টের সার্বিক বিষয় নিয়ে একটি কমিশন গঠন করা অতি জরুরি। আইনমন্ত্রী এখানে আছেন, আমাদের সেই কমিশন গঠন করা সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে শুনুন। আমরা একটা বিরতি নিয়ে জানিয়ে যাই, বিরতির পর যখন ফিরে আসবো যে বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল হক, তিনি এই মামলাটি পরিচালনা করেছেন, আপনি তাকে সহযোগিতা করেছেন তার মৃত্যুর পর, আপনি সেই মামলাটি পরিচালনা করেছেন পরবর্তীকালে আপিল বিভাগে। মামলাটি পরিচালনা করতে গিয়ে বিচার আদালতে বা হাইকোর্টে এবং অ্যাপিলেট ডিভিশনে আপনার কোনো উল্লেখযোগ্য স্মৃতি থাকলে সেটি আমরা একটু শুনতে চাইবো। পাশাপাশি একটি বিষয় আপনাদের দুজনের কাছে একটু জানতে চাইবো যে বঙ্গবন্ধুকে হত্যা করা, তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার কারণে কেউ বিপদগামী কেউ করতে পারেন, কিন্তু তাকে সপরিবারে মেরে ফেলার মাধ্যমে কি মেসেজ আসলে খুনিরা আমাদেরকে দিতে চেয়েছিল বা কারণটা কি, মোটিভটা কি, সেটা যদি স্যার একটু আমাদেরকে বলেন। আনিস ভাইয়ের কাছ থেকে একটু শুনবো। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। আমরা অ্যাডভোকেট আনিসুল হকের কাছে জানতে চাইবো যে কমিশনের কথা বলছিলেন স্যার, সেই ব্যাপারে কোনো রকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা এবং হত্যা মামলা পরিচালনা করতে গিয়ে আমার কথাটা হচ্ছে যে কমিশন কিন্তু সরকারিভাবেই করতে হবে এমন না, কিন্তু আমিও আরিফিন ভাইয়ের সাথে একমত। সেটা হচ্ছে যে দেখেন, মামলা করার সময় মামলার বিষয়বস্তু যেটা মামলা করে বাংলাদেশের টেরিটোরিয়াল জুরিসডিকশনে যে অপরাধটা হয়েছে সেটা আমলে নেওয়া হয়েছে, সেটা ষড়যন্ত্র থেকে শুরু করে হত্যা পর্যন্ত। তো কিন্তু এটার বঙ্গবন্ধু, হি ইজ এ লেজেন্ড, একজন মহামানব। আমার কথা হচ্ছে যে ওনাকে শুধু খন্দকার, মোশতাক, ফারুক আর রশিদ মেরে ফেলেছে এইটা আমি বিশ্বাস করতে রাজি না। কিন্তু এখন আমি যতই বলি যে আমি বিশ্বাস করতে রাজি না, আমার কাছে যে তথ্য প্রমাণের যেটা প্রয়োজন, সেই তথ্য প্রমাণ তো আমার কাছে সেই সময় ছিল না যে এই দেশ এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত। তো কিন্তু পরবর্তী সময়ের যে ঘটনাগুলি, সেই ঘটনাগুলির থেকে এইটুকু বোঝা যায় যে দেখেন, চায়না
ওই দিন অগাস্ট 15 1975 বাংলাদেশকে রেকগনাইজ করেছে। সৌদি আরেবিয়া ওই দিন রেকগনাইজ করেছে। কেন? এটা মানুষের প্রশ্ন জাগেই যে বঙ্গবন্ধুর হত্যার ইমিডিয়েট পরে তারা ইমিডিয়েট আগে করলো না কেন? তো এই সব প্রশ্ন আমাদের মনে আছে। তারপরে চালের জাহাজ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কারণটা কি, এইগুলি তো মনে প্রশ্ন জাগেই। তো সেইটার জন্য আজকে দেখেন জন এফ কেনেডিকে কেন মারা হলো এটা নিয়ে কিন্তু এখনো রিসার্চ চলছে। তো সেই রিসার্চ তো বঙ্গবন্ধুকে কেন হত্যা করা হলো সেটা নিয়ে চলতে পারে। সেটা রিসার্চে হোক, সেটা কমিশন করে হোক। কমিশন করতে আমার মনে হয় সরকারের কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে একটু বুঝে নিতে হবে যে এটা টিওআরটা কি হবে, এইটুকু। এবং তথ্যাদি যে এখনো সংগ্রহ করা হচ্ছে না সেটা না, অনেক দিক থেকে অনেক রকম আনঅফিশিয়ালি কিন্তু আমাদের কাছে তথ্য এখন আসছে। তো কথা সেটাই যে এইটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কিন্তু এই জিনিসটা ওয়ান্স ফর অল এটাকে আইডেন্টিফাই করা যে কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেই সময়। তার কারণ হচ্ছে যে বঙ্গবন্ধুকে সেই সময় হত্যা করা হয়েছিল যে স্বাধীন বাংলার যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটা নষ্ট করে দেওয়ার জন্য। সেটা যদি হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত আমরা শেষ জায়গা যে আসল ষড়যন্ত্র কারা করেছিল সেটা না আইডেন্টিফাই করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ষড়যন্ত্র চলতে থাকবে। মামলা পরিচালনা করতে গিয়ে কোনো বিশেষ স্মৃতি, বিশেষ ঘটনা আপনি তো দেখেছেন হাইকোর্টের মধ্যে একজন জজ সাহেব, ওনার কাছে গেলাম, বললাম যে এইটা টাইম একটা ফিক্স করেন। উনি খুব পান চিবাতেন, তো আঙ্গুলটা উনি মুখের মধ্যে দিয়ে এরকম করে বললেন যে আমার সময় নাই, আমার সময় নাই, আমি একটা মোশন কোর্ট, একটু বিজি, আমি এটা শুনতে পারবো না। মানে হচ্ছে যে কথাটা হচ্ছে এরকম, বা আমার মনে হলো যে বঙ্গবন্ধু হচ্ছে একটা ভেরি কমন ম্যান, তাকে একটা কমন মার্ডার কেস এটা শোনার এখন আমার সময় নেই, এরকম ভাবে তো ট্রিটেড হয়েছি, এরকম ভাবেই ট্রিটেড হয়েছি। আমরা অনেক দিন রিপোর্ট করেছি, অন্তত ৩-৪ দিনের কথা মনে করতে পারি যে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত মামলাটা যখন আমরা তৈরি করে ফেলেছেন, পেপার বুক যখন রেডি, তখন প্রতিদিন আমরা রিপোর্ট করতেন আজও একটি কোর্ট শুনলো না, আজও একটি কোর্ট শুনলো না। এই করতে করতে তো গিয়ে আমরা এপ্রিলের 10 তারিখে হিয়ারিং শুরু করলাম, তো ওই যে বললাম জাস্টিস আমিরুল কবির চৌধুরীর ঘরে একবার, তারপরে জাস্টিস লতিফুর রহমান সাহেবকে পরিষ্কার লিখে দিতে হলো, এবং এটা পেপার বুকের মধ্যে লেখা আছে, হ্যাঁ, হাইকোর্টের পেপার, যে এই বেঞ্চ জাস্টিস মোহাম্মদ রুহুল আমিন এবং জাস্টিস এবিএম খায়রুল হকের বেঞ্চ এই মামলা শুনবে, এরকম অর্ডার, এটা একটা মোটামুটি নির্বাহী আদেশের মধ্যে আদেশ দিতে হয়েছিল তাকে। আরেকটা কথা আপনি বলছিলেন, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে কেন সপরিবারে হত্যা করা হলো। বঙ্গবন্ধুকে হত্যা করা কিন্তু বাংলাদেশকে হত্যা করা, বাংলাদেশকে হত্যা করতে হবে। এবং বঙ্গবন্ধুর যদি কেউ আজকে যেরকম ধরেন, আজকের সিনারিওটা কি, যে বঙ্গবন্ধুর বড় মেয়ে জীবিত আছেন বলেই তিনি বাংলাদেশে এসেছেন 1981 সালে, এসে রাজনীতি শুরু করেছেন, এবং এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের যে উন্নয়ন এবং অগ্রযাত্রা, এটা কিন্তু ওনার কারণেই হচ্ছে। এই জিনিসটা যাতে কোনোদিন না হয়, তারা মনে করেছিল যে যারা পরিবারের আছেন তাদেরকে যদি এখন শেষ করে দেওয়া যায়, তাহলে পরে আর কোনোদিন বাংলাদেশ এই যে ক্ষতটা এটা সামলিয়ে উঠে দাঁড়াতে পারবে না। এইটাই হচ্ছে বঙ্গবন্ধু এবং সপরিবারে তাকে মেরে ফেলার। আমি এখানে শুধু একটা ঘটনা বলেই আমি শেষ করব, সেটা হচ্ছে যে দেখেন, আমি একটা জিনিস দেখলাম, আমি যখন ইয়েগুলি পড়ছিলাম, PW3 আমাদের, ও বলল আর কি, ওর নাম রমা, ও বলল সাক্ষী দেওয়ার সময় যে বঙ্গবন্ধুকে তো সিঁড়িতে মারা হলো, নূর, তারপরে আপনার বজলুল হুদা আর মোসলেম উদ্দিন, এই তিনজন গুলি করেছে, বঙ্গবন্ধুর লাশটা সিঁড়িতে পড়ে আছে। তো বেগম ফজিলতুন্নেসা মুজিবকে নিয়ে আসা হচ্ছে, উনি যখন এসে লাশটা দেখলেন, উনি বললেন যে আমি আর একটা পাও যাব না, আমাকে এখানে মেরে ফেলতে হবে। She didn't beg for her life, বরং she said আমাকে মারতে হবে।
আমি নিচে নামানোর জন্য ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল। উনি বলেন নো, আমি আর যাব না, আমাকে আজকে এখানে মারতে হবে। এবং তারপরে তাকে ঘরে ফিরিয়ে নিয়ে মেরে ফেলা হলো। কিন্তু she did not beg for her life. প্রফেসর আরিফ সিদ্দিক, সপরিবারে মেরে ফেলার বিষয়ে একটু আপনার মতামত একটু জানতে চাইবো। যে না, আনিস ভাই যে কথাগুলো বললেন সেই কথাই বলতে হবে যে যারা হত্যা করেছে তারা তো শুধু বঙ্গবন্ধুকে হত্যা করতে সেদিন আসেনি, সেদিন বাংলাদেশকে হত্যা করতে এসেছে। বাংলাদেশের যে চেতনা বা যে ধারণার উপরে বাংলাদেশের ভিত্তি, মুক্তিযুদ্ধের চেতনা, সেটা নির্মূল করার জন্য এসেছে। সে কারণে বঙ্গবন্ধুর বাসভবনে যারা ছিলেন বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ পরিজন, তাদেরকে যেমন হত্যা করেছে, শেখ ফজলুল হক মনির বাসায় গেছে, মন্ত্রী শ্রেণী আহমেদের বাসায় গেছে এবং সেখানেও হত্যাকাণ্ড চালিয়েছে। এবং তাদের এই হত্যাকাণ্ডর পর্যায়ক্রমে তো চলছেই। পরবর্তীতে আমরা দেখেছি 4 জাতীয় নেতাকে জেলখানার অভ্যন্তরে কীভাবে হত্যা করা হয়েছে। অতএব এগুলো তো একটার সাথে আর একটা কানেক্টেড। এবং মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার যারা বিরুদ্ধ অবস্থান নিয়েছিল, সে পাকিস্তান এবং পাকিস্তানের সহযোগী আরও কয়েকটি রাষ্ট্র আর এই দেশের বিশ্বাসঘাতকেরা, তারা বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই করে এসেছে। তার সাথে আবার যুক্ত হয়েছে এই দেশে হটকারী রাজনীতিবিদদের কিছু অংশ। এই সব মিলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, যার জন্য ওই হত্যাকারীরা বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে বঙ্গবন্ধুকে মেশিন গানের গুলিতে হত্যা করেছে। কিন্তু আমি যে কথা বলছিলাম যে এর পেছনে বহু ঘটনা আছে, বহু ষড়যন্ত্র আছে। আজকে আমাদেরকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডকুমেন্টের উপর নির্ভর করতে হয়। তারা নির্দিষ্ট মেয়াদের জন্য ওগুলো ক্লাসিফাইড রাখে, তারপর একটা পর্যায়ে ডিক্লাসিফাইড হয় তাদের গণতান্ত্রিক বিধি ব্যবস্থার কারণে। কোনোটা 5 বছরের জন্য ক্লাসিফাইড থাকে, কোনোটা 20 বছরের জন্য ক্লাসিফাইড থাকে। যখন যেটা ডিক্লাসিফাইড হচ্ছে তখন সেটা নিয়ে আমাদের গণমাধ্যম হয়তো কিছু তথ্য পাচ্ছে, সেটা থেকে রিপোর্ট হচ্ছে, আমরা সেখান থেকে কিছু জানতে পারছি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপর বহু মানুষ বহুভাবে তাদের যে অভিজ্ঞতা, তাদের যে তথ্য ছিল সেগুলো নিয়ে কেউ প্রবন্ধ রচনা করেছেন, কেউ বই লিখেছেন, সেখান থেকে আমরা কিছু তথ্য জানি। সবই কিন্তু বিক্ষিপ্তভাবে আছে। কোন পরিস্থিতিতে বাংলাদেশ বেতার রাতারাতি রেডিও বাংলাদেশ হয়, কোন পরিস্থিতিতে সেই সময়কার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফের যে চাকুরির মেয়াদ সেটা বাড়ানো হয়, বহু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর উত্তর সাধারণ মানুষ জানতে চাইবে। কোন পরিস্থিতিতে যারা হত্যা করেছে তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন দূতাবাসে নিয়ে যাওয়া হয়, তাদেরকে এই দেশ থেকে বিদেশে সরিয়ে নেওয়া হয়, এগুলো তো বহু ঘটনা আছে। কারা এর সুবিধাভোগী, কারা বেনিফিশিয়ারি, এই সমস্ত বিষয়গুলো যদি আজকে সাধারণ মানুষ জানতে না পারে, তাহলে সাধারণ মানুষ তো তথ্যের অধিকার থেকে বঞ্চিত থাকছে। কারণ কাকে মারা হয়েছে? এই জাতির জনককে, এই দেশের প্রতিষ্ঠাতাকে। অতএব এই দেশের প্রতিষ্ঠাতা যখন হত্যাকাণ্ডের শিকার হন, এই দেশের মানুষ যারা সংবিধান অনুযায়ী দেশের মালিক, তাদের জানার অধিকার আছে। এবং সেই জানার অধিকার এখন কিভাবে আপনি রাখবেন? আপনার এই কমিশন ছাড়া হত্যাকাণ্ডের বিচার হয়েছে, হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর হয়েছে, কিন্তু এই হত্যার পেছনে যারা আছে, হত্যাকারীদেরকে যারা কমিশন করেছে হত্যার জন্য, তাদেরকে আজকে সুচিহ্নিত করে সামনে নিয়ে আসা। এবং এটা সারা দুনিয়াতেই দেখা যায়। কেনেডি হত্যাকাণ্ডের পরে ওয়ারেন্ট কমিশন গঠন করা হলো, ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পরে ঠাকার কমিশন গঠন করা হলো, রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পরে জয়েন্ট কমিশন গঠন করা হলো। এই কমিশন রিপোর্টগুলো এসেছে। কেনেডি অ্যাসোসিয়েশন তো আনিস ভাই ঠিকই বলেছেন যে এখন পর্যন্ত সেই বিষয়গুলো নিয়ে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট কমিটি তারও একটা কমিশন গঠন করেছিল। ওয়ারেন কমিশন এই কেনেডি অ্যাসোসিয়েশনের উপরে 26 ভলিউমে তাদের এই তথ্য ইয়েগুলো দিয়েছে। তো আমরা তো মনে করি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এই যে ঘটনাগুলো আমরা দেখেছি 75 থেকে একেবারে বহু বৎসর 90, 91, 96 পর্যন্ত আপনি দেখেন যে বহু ষড়যন্ত্রের বহু অংশ সেই জায়গা পর্যন্ত বিস্তৃত ছিল। তো সেগুলো তো আমাদের একেবারে সুসমন্বিত হবে জানার প্রয়োজন আছে, সেই কথাটাই বলছিলাম। স্যার, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাইবো যে বঙ্গবন্ধুর উদ্যোগে যে কুদরতি ক্ষুদ্র শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, সেই শিক্ষা কমিশনের শিক্ষানীতির দিকে এখন পর্যন্ত আমরা জানতে যেতে পারলাম না কেন? আর অ্যাডভোকেট আনিসুল হক, আপনার কাছে জানতে চাইবো যে বঙ্গবন্ধু দেশের সব মানুষের, আপনি যেমন বলছিলেন যে বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে বাংলাদেশকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, সেইটাকে রাজনৈতিক বৃত্তের বাইরে নেয়ার কোনো উদ্যোগ আপনি আর কারোর মধ্যে দেখতে পান কিনা? আওয়ামী লীগের মধ্যে দেখতে পান কিনা? আওয়ামী লীগ ছাড়া যে অন্য রাজনৈতিক দল তার মধ্যে দেখতে পান কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি অধ্যাপক আরিফ সিদ্দিক আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাইছিলাম যে কুদরতি ক্ষুদ্র কমিশনের শিক্ষানীতি আমরা বাস্তবায়ন করতে পারলাম না কেন এখন পর্যন্ত? সেখানে বঙ্গবন্ধু উদ্যোগে শিক্ষাবিদ ডক্টর কুদরতি ক্ষুদ্রকে দিয়ে তিনি
বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনে যখন মনোনিবেশ করেছেন, তখন বঙ্গবন্ধু কিন্তু সঠিকভাবে উপলব্ধি করেছিলেন যে শিক্ষা ব্যবস্থার উপরেই এই দেশের ভিত রচনা করতে হবে। এবং সেই কারণে আপনি দেখেন যে স্বাধীনতার পরপর বঙ্গবন্ধু সারা দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে তিনি সব দায় দায়িত্ব সরকারের উপরে নিয়ে আসলেন, যাতে করে প্রাথমিক শিক্ষা একটা মানসম্পন্ন শিক্ষায় পরিণত হয়। যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি, দেশের রাষ্ট্রীয় কোষাগার একেবারে শূন্য, সেই জায়গায় সকল প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা, এটা যে সেই সময় কত কঠিন একটা সিদ্ধান্ত ছিল সেটা আমরা আজকে উপলব্ধি করি। এবং সেটি করলেন কেন? যে শিক্ষাকে মানসম্পন্ন করতে গেলে সবচেয়ে প্রথম কাজ শুরু করতে হবে প্রাথমিক শিক্ষার দিয়ে। প্রাথমিক শিক্ষায় যদি ভালো ছাত্রছাত্রী আমরা তৈরি করতে না পারি, তাহলে উচ্চতর শিক্ষা কিভাবে হবে? এবং তারপরেই যেটি তিনি করলেন বঙ্গবন্ধু, সেই সময়কার আমাদের প্রখ্যাত বৈজ্ঞানিক কুদরতে খুদাকে সভাপতি করে কুদরতে খুদা কমিশন গঠন করে দিলেন। এবং কুদরতে খুদাকে কমিশনের দায়িত্ব দিয়ে উনি বললেন যে অতি দ্রুত আপনি এই কমিশনের একটা চূড়ান্ত প্রতিবেদন আমাকে দিন, কারণ আমরা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই। এবং ঠিক সেই কথা অনুযায়ী কুদরতে খুদা তার কমিশন নিয়ে অতি দ্রুততার সাথে কাজ সম্পন্ন করে ৭৪ সালের মাঝামাঝি সময় কিন্তু বঙ্গবন্ধুর হাতে এনে সেই প্রতিবেদন জমা দিলেন। বঙ্গবন্ধু সেই প্রতিবেদন গ্রহণ করে সেই সময় সাংবাদিকদের বলেছিলেন যে আমি এই কমিশন রিপোর্ট অতি দ্রুত বাস্তবায়নের দিকে যাব। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বঙ্গবন্ধুই তো চলে গেলেন আমাদেরকে ছেড়ে। কিন্তু ওই যেটা আনিস ভাই অত্যন্ত স্পষ্টভাবেই বলেছেন যে বঙ্গবন্ধুকে হত্যা করা তো ব্যক্তি মুজিবকে হত্যা করা নয়। অতএব বঙ্গবন্ধুর নির্দেশে কুদরতে খুদা শিক্ষা কমিশন যে প্রতিবেদন প্রস্তুত করেছে, সেই প্রতিবেদন ইতিমধ্যেই যেটা বঙ্গবন্ধু গ্রহণ করেছেন, এটা তো পাবলিক ডকুমেন্ট, কিন্তু সেটা বাস্তবায়ন তো দূরের কথা, সেটা আর কখনো প্রকাশ করা হয়নি। কিন্তু সেই কুদরতে খুদা শিক্ষা কমিশন রিপোর্ট পরবর্তীতে আমরা দেখেছি যেটা কত বৈজ্ঞানিক একটা রিপোর্ট ছিল। 2010 সালে এসে আমরা যে শিক্ষা কমিশন রিপোর্ট বাস্তবায়ন করছি, সেখানে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার কাঠামো হিসেবে নির্ণয় করা হয়েছে। ৭৪ সালের কুদরতে খুদা শিক্ষা কমিশনে কিন্তু এই প্রস্তাবটা ছিল সেখানে। তো চিন্তা করেন যে কত আগে, কত একমুখী শিক্ষা, প্রাথমিক শিক্ষাটা একমুখী হবে, যাতে বাংলাদেশের ছাত্র শিশুরা, বাংলাদেশের শিশু কিশোররা একটা মানুষ কাঠামোর মধ্যে চলে আসে। স্যার এটা কি একটু বলা যাবে স্যার এক দুই বাক্যে যে আমরা এখনো এটা পারলাম না কেন এই শিক্ষানীতির আলোকে একটি শিক্ষানীতি দিতে বা এটা বাস্তবায়িত করতে? সেটাতে আসছি। শুধু এইটুকু বলি যে কুদরতে খুদা শিক্ষা কমিশন তার রিপোর্টে এত ডিটেইলসে গেছেন যে সেখানে এই কথা পর্যন্ত আছে যে প্রজাতন্ত্রের শিক্ষা খাতে যত ব্যয় বরাদ্দ হবে তার শতকরা 65% দিতে হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। আচ্ছা, 20% দিতে হবে ভোকেশনাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে, 15% যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, কারণ উচ্চশিক্ষায় তো কম সংখ্যক ছাত্রছাত্রী যাবে। আর যেটি আপনি বললেন যে কেন বাস্তবায়ন করা গেল না, তো কুদরতে খুদা শিক্ষা কমিশন তো আর আলোর মুখ দেখেনি, বাস্তবায়ন করার প্রশ্ন নাই। বহু কমিশন গঠন করা হয়েছে এই দেশে, কিন্তু কোনো কমিশনই আর চূড়ান্ত রিপোর্ট দেয়নি, বা চূড়ান্ত রিপোর্ট দিলেও সেটা বাস্তবায়ন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2010 সালে যে শিক্ষা কমিশন রিপোর্ট বাস্তবায়নের দিকে যাওয়ার জন্য পার্লামেন্টের থেকে যেটাকে অনুমোদন দিয়ে এখন চূড়ান্ত রিপোর্ট হিসেবে আমরা অনুসরণ করছি, সেখানে এই ধরনের একটা একমুখী শিক্ষা ব্যবস্থার কথা যেটা ইয়েতে ছিল কুদরতে খুদা শিক্ষা কমিশন রিপোর্টে, সেটা এখন এই যে ধরেন ৭৪ থেকে নিয়ে 2010-এর আগ পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থা তো বহুভাবে বিভক্ত হয়ে গেছে। এখন এই সবগুলোকে আবার এক জায়গায় আনাটাই এখন আমাদের লক্ষ্য, কিন্তু এটা সময় সাপেক্ষ এটাকে। কিন্তু এই যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা আছে, এটাকে অষ্টম শ্রেণী পর্যন্ত নেই, এইটাই এখন বাস্তবায়নের দিকে যাচ্ছে। কিন্তু এটাও আমার ধারণা যে 2-3 বছর সময় দিতে হবে তাদেরকে। আমার একটু সময় চেয়ে নিতে হচ্ছে, আমরা একটা বিরতি যাই, ফিরে এসে, কারণ আমাদের যে দর্শক যে প্রশ্নটি করেছে সেই প্রশ্নের সাথে আমি এটি যুক্ত করতে চাই যে অনেকে এই কথা বলে থাকেন বা আমরা এই কথা অনেকবার শুনেছি যে বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করা হলো তখন কেউ কোনো কিছু বলে নাই বা কোনো আন্দোলন সংগ্রাম সেগুলি কোনো কিছু হয় না। আপনি সেই বিষয়ে কোনো কিছু বলবেন কিনা, আমাদের এটা দর্শকদের প্রশ্ন। আর আমি যেটি বলতে চাইছিলাম যে জাতীয় নেতা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দলের বাইরের বিস্তৃতি, সেটির ক্ষেত্রে বর্তমান আওয়ামী লীগ কতটা সাহায্য করছে, অন্যান্য দলগুলির ভূমিকা আপনি কিভাবে দেখছেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। অ্যাডভোকেট আনিসুল হক, আমরা জানতে চাইছিলাম যে বঙ্গবন্ধু হত্যা করার পরে কেউ বড় ধরনের কোনো প্রতিবাদ কেন করে নাই, সেই প্রশ্নটি আসছে। আর হচ্ছে বঙ্গবন্ধুকে জাতীয় নেতা করার ক্ষেত্রে আপনি রাজনৈতিক দলগুলি ভূমিকা কিভাবে দেখেন, আপনার দলটি সহ অন্যান্য দলের? প্রথম কথা হচ্ছে যে বঙ্গবন্ধুর
হত্যা করার পর, বঙ্গবন্ধু সপরিবারে হত্যা হওয়ার পরে কেউ কিছু করে নাই, এই কথাটা যে বলা হচ্ছে, এটা আংশিকভাবে আমি বলবো সত্য, আংশিকভাবে সত্য না। তার আংশিক কেন আমি বলি যে সেই দিন পরের দিন এই কথাটা, সেই দিন পরের দিন কিছু হয় নাই। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষের কিন্তু একটা ধারণা ছিল, এবং যেহেতু বঙ্গবন্ধুকে তারা ভালোবাসতো, তারা মনে করতো বঙ্গবন্ধুকে কেউ মারতে পারবে না। দ্য ভেরি ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ কিলড, এই জিনিসটাই কিন্তু বাংলাদেশের মানুষকে একদম একদম তারা ফর সাম টাইম ইট ওয়াজ মানে এটা তাদেরকে বিশ্বাস করাটাই তাদের জন্য কঠিন ছিল যে বঙ্গবন্ধুকেও মেরে ফেলেছে, এই যে একটা রিয়াকশন। আর তারপরে আমি একটা কথা বলি, বঙ্গবন্ধুকে যদি এই জিয়াউর রহমানের মতন ওপেন একটা জানাজা করতে দেওয়া হতো, সেই দিন তো খন্দকার মোশতাকের সরকার থাকতো না। তাকে কফিন করে কফিন বানিয়ে মোহাম্মদপুর থেকে তারপরে সেটার মধ্যে ভরে তাকে যদি হেলিকপ্টার করে গোপালগঞ্জে, তখন আপনি অবস্থা দেখেন ট্রান্সপোর্টেশনের, তখন তো গোপালগঞ্জ টঙ্গিপাড়া যেতেও অনেক কষ্ট করে যেতে হতো। তো সেই ক্ষেত্রে সেইখানে যদি না নিয়ে গিয়ে বলতো যে বঙ্গবন্ধুর জানাজাটা হবে এইখানে, যে কোনো জায়গায় বাংলাদেশে, ঢাকা শহরে, তাহলে আপনি দেখতেন যে অবস্থাটা কি হতো। সেই দিন খন্দকার মোশতাক এবং এরা থাকতে পারতো না, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। তো কথা হচ্ছে যে সেই যে একটা আতঙ্ক সৃষ্টি করে ফেলা, এই যে কি বলে আপনার পরিবারের সকলকে হত্যা করে ফেলা, এইটা কিন্তু, হ্যাঁ, বাংলাদেশের মানুষ 1971 সাল দেখেছে, কিন্তু বাংলাদেশের একটা লোক বঙ্গবন্ধুকে মেরে ফেলতে পারে এটা তাদের ইয়ের মধ্যে ছিল না। দ্যাট ইজ ওয়াই। এবং দেখেন, তারপরে আমার এখানে বলতেই হয়, যদিও কিছুটা, অক্টোবর মাসের 15 তারিখ 1975 সাল, আই স্টিল রিমেম্বার, আপনার এমপিদেরকে খন্দকার মোশতাক বঙ্গভবনে ডাকলো। সেইখানে প্রথম 7 জন বক্তৃতা দিলেন, 8 নম্বরে বক্তৃতা দিয়েছিলেন আমার প্রয়াত পিতা, এবং তিনি সেইখানে কিন্তু পরিষ্কার বলেছিলেন যে খন্দকার মোশতাক, আই ক্যানট কল ইউ দ্য প্রেসিডেন্ট, ওয়াই হ্যাভ ইউ কিল্ড বঙ্গবন্ধু। আমি প্রয়াত কর্নেল জামিলকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা যে 1 তারিখে এই যে কুটা করার চেষ্টা মানে খালেদ মোশাররফের নেতৃত্বে যে কুটা হয়েছিল, সেটা করার ইয়েটা কোথায় পেলেন? তখন উনি বলেছিলেন যে দেখেন, 15ই অক্টোবরে আমরা দেখেছি যে আওয়ামী লীগ খন্দকার মোশতাকের সাথে না, তখনই আমরা বলেছি যে এখনই তাকে সরাইতে হবে। সেই জন্যই খন্দকার মোশতাককে 1 নভেম্বর আলটিমেটাম দিয়েছিলাম ছেড়ে যাওয়ার। রাইট। এই প্রসঙ্গটা যদি একটু বলতেন যে আমরা প্রায় শুনি যে বঙ্গবন্ধু কোনো দলের না, কোনো গোষ্ঠী না, বঙ্গবন্ধু দেশের সব মানুষের, আমরা আপনাদের শীর্ষ নেতৃবৃন্দের কাছ থেকেও শুনি, কিন্তু আবার জাতির জনককে দলীয় বৃত্তে আটকে রাখার যে প্রবণতা, এটা ঠিক না, এটা ঠিক না। কিন্তু আমার কথা হচ্ছে যে বঙ্গবন্ধু নিশ্চয়ই সকলের, কিন্তু অন্যান্য দল বঙ্গবন্ধুর সাথে কি, মৃত বঙ্গবন্ধুর সাথে কি ব্যবহারটা করেছে সেটা তো দেখতে হবে। তাকে যারা হত্যা করেছে তাদেরকে প্রথমে তাকে তার হত্যার বিষয়ে কোনো বিচার হতে পারবে না, এই আইন পাশ করে। তারপরে তাকে যারা হত্যা করেছে তাদেরকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে বাইরে পাঠিয়েছে। তাকে যারা হত্যা করেছে এবং হত্যা করার ষড়যন্ত্রে যারা লিপ্ত, তাদের একজনকে রাষ্ট্রপতির নির্বাচন করতে দেওয়া হয়েছে, আরেকজনকে লিডার অফ দি অপোজিশন করা হয়েছে। তো এরপরেও কি আপনি বলবেন যে তাদের কাছে বঙ্গবন্ধুকে ছেড়ে দিলে দেবে, বঙ্গবন্ধু সেফ? রাইট। সেটি যেমন আছে, কিন্তু মানে সারা জাতি যারা বঙ্গবন্ধুকে সম্মান করতে চায়, আওয়ামী লীগ বা সারা দেশের মানুষ, তাদেরকে তো কখনোই বলে নাই না তোমরা এটা সম্মান করতে পারবা না। স্যার, এটা ইতিবাচক দেখেন কিনা যে বঙ্গবন্ধুকে সম্মান করা না করা প্রশ্নে বেগম খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটার প্রসঙ্গটি প্রায় চলে আসে, এবার তিনি সেটি যে কাটলেন না সেটিকে এরকম দেখবেন কিনা স্যার আপনি? যে কিছুটা হলো গণমাধ্যমে আমি দেখেছি সংবাদটি, কিন্তু এখানে তো এটা বলা হয়নি, বা এটা আমরা সবসময় আশা করি যে যদি 75-এর 15ই আগস্ট আমরা স্মরণে রাখি, তাহলে কারুর পক্ষে, এমনকি যার জন্ম 15 তারিখে হয়েছে,
সে কি সেদিন জন্মদিন পালন করবে কিনা। রাইট। এমনকি আমি অনেক শিশুদের জানি, একেবারে নবীন প্রজন্মের ছেলে মেয়ে, তারা তাদের বাবা মাকে বলে যে 15 আগস্ট আমার জন্মদিন, কিন্তু এদিন করো না, আগে বা পরে করো। কারণ ওই শিশুও বুঝতে পারে। আমি আজকেও আমাদের বিশ্ববিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছিলাম, এদের জন্মই কয়েক বছর আগে। তারা যখন বঙ্গবন্ধুর ছবি আঁকে আমি আশ্চর্য হয়ে যাই যে এত নিখুঁতভাবে তারা ছবিটা আঁকে কিভাবে। অর্থাৎ বঙ্গবন্ধুর চিন্তা চেতনা কিন্তু তারাও তাদের মনে ধারণ করে। তো সেই জায়গায় এই দেশের একজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, তিনি 15ই আগস্ট এইভাবে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করে gেছেন এতদিন, বা আজকেও তিনি কিন্তু বলেন নেই যে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এটা করলাম। সেটাই হচ্ছে এইটা যদি বোধোদয় হয়ে তিনি যদি না করে থাকেন, আই ওয়েলকাম ইট। অন্য কোনো কারণে যদি হয়ে থাকে, সেটা যেটা আমরা জানি না, আমার মনে হয় আমি এটা সম্বন্ধে কিছু মনে হয় বলতে যে চাই। বন্যার কথা তিনি বলছেন সেটি গত বছরও ছিল। আমার মনে হয় যে তিনি অন্য যে সংকটের কথা বলছেন সেটি গত বছর ছিল। এখন বোধহয় তার পলিটিক্যাল আর ভাঙা যেটাকে বলে, তার জন্য হয়তো তিনি কোনো শিল্ড এখন নিচ্ছেন। এমন হতে পারে জি, কিন্তু এখন এমন হতে পারে যে বাংলাদেশের জনগণ এটাকে এতভাবে ধিকৃত একটা জিনিস মনে করে, সেই জন্যই তিনি পিছিয়ে গেছেন। সেটাও হতে পারে। কিন্তু আমাদের এই যে দর্শকের প্রশ্ন করছেন, আপনি যখন বলছিলেন যে বিদেশে পাঠানো হয়েছিল ইয়ে করে, সেই ব্যাপারটির পাশাপাশি জেনারেল শফিউল্লাহ, যিনি সে সময় আসলে সেনাপ্রধান ছিলেন, তাকেও তো আসলে খন্দকার মোশতাক সরকার বিদেশে পাঠিয়েছিলেন, রাষ্ট্রদূত করে তিনি সেনাপ্রধানের শপথ নিয়েছিলেন, রাষ্ট্রদূত করে পাঠিয়েছিলেন। কিন্তু কথা হচ্ছে যারা খুনি তাদেরকে কি করা উচিত ছিল? যারা স্বীকৃত খুনি তাদেরকে বাঁচানোর জন্য করা হলো ইনডেমনিটি অর্ডিন্যান্স। ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে শেষ হলো না, তাদেরকে এক একটা ইয়েতে বাংলাদেশের এক একটা এমবাসিতে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। এই ফারুক থেকে শুরু করে খুনি রশিদ, ডালিম, আজকে আমাদেরকে এই যে ধরতে এতদিন এত কষ্ট করতে হচ্ছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে তারা রাষ্ট্রদূত হিসাবে বাংলাদেশের বাইরে চলে যেতে পেরেছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি পেয়েছেন অনেক ক্ষেত্রে। এখন আর তাদেরকে ফিরিয়ে আনাটা কঠিন হয়ে গেছে। ডিপ্লোম্যাটিক ইমিউনিটি তারা অনেকদিন ধরে পেয়েছে। আরেফিন সিদ্দিক, আমি আইনমন্ত্রী এখানে আছেন, সেজন্য এই প্রশ্নটি করতে আমাদের হাতে 1 মিনিট সময় আছে, যে উনার পূর্বসূরি যে আইনমন্ত্রী আছেন, তিনি আইনের ঘাটতি না দেখলেও জামায়াত যে নিষিদ্ধে যে আইনের প্রয়োজনীয় সংস্কারের কথা বলছেন আমাদের বর্তমান আইনমন্ত্রী, এবং বলছেন যে এটি আসলে করা হবে, হচ্ছে সরকারের। এই অবস্থাটিকে আপনি আসলে কিভাবে দেখেন, যেখানে বিএনপি, জামায়াত এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সেই আলোচনাটি চলে আসে সেই প্রশ্ন? না, আমি তো সেই কারণেই বলছিলাম যে এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যে কারা জড়িত, কোন সংগঠন জড়িত, কোন রাজনৈতিক দল জড়িত, এটি আমাদের সবারই জানা আছে। হয়তো আমরা একেবারে কাগজে কলমে প্রমাণটা হয়তো করতে সময় নিতে পারি, কিন্তু তো জানা আছে। আর বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু ধর্মভিত্তিক সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, সেই সাথে জামায়াতে ইসলামীও ছিল। তো আমি তো মনে করি যে আমাদের সেই সিদ্ধান্তে ফিরে যাওয়া অত্যন্ত জরুরি। আমাদের 72-এর সংবিধানে ফিরে যাওয়া জরুরি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আজকে বাস্তবায়ন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে বললেন যে প্রতিবাদ, বিষয়গুলো, তখন তো পুরো গণমাধ্যমের উপরে কালো আইনের নিয়ন্ত্রণ ছিল। অতএব বহু জায়গায় বহু কিছু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে একেবারে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব, নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে। এগুলো প্রসেশন বের করেছে। বহু ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো আমাদের সাধারণ মানুষের কাছে হয়তো গণমাধ্যমের নিয়ন্ত্রণের কারণে আসেনি। আনিস ভাই, জামাত প্রসঙ্গে যদি শেষ কথা বলেন। আমি যেটা বলছি যে দেখেন, এই জামাত প্রসঙ্গে আরিফিন ভাই কিন্তু বলে গেছেন, জামাতকে 1972-তে কিন্তু ব্যান করে দেওয়া হলো বাই দ্য কনস্টিটিউশন। হ্যাঁ, এখন 1973 সালে যে আইনটা করা হলো, সেটা নিশ্চয়ই জামাতকে বিচার করার জন্য আইনটা ছিল না। সেই কারণে এখন যখন ট্রাইব্যুনাল বলল যে জামাত এই সব যুদ্ধ অপরাধের মধ্যে ইনভলভ, তো জামাতকে বিচার করতে হলে যে আইনের আদলটা যেটা, সেটা এখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যেটা আছে, সেটাই এই বিচারটা করা যাবে না। প্রথম কথাই আমি যেটা বলবো, জামাতকে কি শাস্তি দিবেন? যাবজ্জীবন দিতে পারবেন জামাতকে? জামাতকে দিতে হলে ব্যান করতে হবে। সন্ত্রাসী সংগঠনকে তো আপনি সংবিধান অনুসারে 38 অনুসারে না, আমার কথা হচ্ছে যে এই আইনে তো থাকতে হবে, বিচার করলে তো এই আইনের মাধ্যমে বিচার করবেন। এই আইনে তো সাজাটা থাকতে হবে, এই আইনের মধ্যে তো সেই সাজাটা নাই। তো সেই সাজাটা আনতে হবে। তারপরে দলের রিপ্রেজেন্টেটিভ কে হবে সেটা দেখাতে হবে, যে দলের জন্য কে দাঁড়াবে, প্রেসিডেন্ট, সেক্রেটারি না সেইভাবে
তো সেই সব পরিবর্তন করে আইনটার একটা ড্রাফট করা হয়েছে, এইটা মন্ত্রী পরিষদের কাছে পাঠানোও হয়েছে। এখন এটা আছে, এটা সময় মতো হয়ে যাবে। অ্যাডভোকেট আনিসুল হক, ডক্টর আরিফিন সিদ্দিক, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।